নমস্কার, পোস্টে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। গতকাল দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিল নিশ্চয়ই সবাই আপনাদের মনে আছে। টেরর টক চলবে না, টেরর ট্রেড চলবে না, রক্ত জল আর রক্ত একসঙ্গে বইবে না। খুব স্পষ্টভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে কিন্তু বলে দিয়েছেন। কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় মধ্যস্থতাকারীর কথা কিন্তু ভারত শুনবে না, এটাও একেবারে আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদী গতকাল খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আর আরও একটা উল্লেখযোগ্য পয়েন্ট বলেছিলেন যে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেলও আমরা শুনব না। গতকালের পর আর আজ সকালে ঠিক অনেকটা একই ভঙ্গিমায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাকিস্তানকে ফের একবার হুঁশিয়ারি দিয়েছেন। আজ সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন পাঞ্জাবের আদমপুরে, যেখানে বায়ুসেনা ঘাঁটি রয়েছে। যেই আদমপুরের বায়ুসেনা ঘাঁটি নিয়ে পাক সেনারা দাবি করেছিলেন যে এই বায়ুসেনা ঘাঁটি নাকি তারা ধ্বংস করে দিয়েছে। আজ সেই বায়ুসেনা ঘাঁটি থেকেই পাকিস্তানকে আরও একবার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বলেছেন তিনি? বলেছেন অপারেশন সিন্দুর শুধু সেনা অভিযান নয়, এই অভিযান ভারতের নির্ণায়ক শক্তি। ভারতের দিকে তাকালে, চোখ তুলে তাকালে তার পরিণাম হবে ধ্বংসাত্মক। আর আবার জঙ্গি হামলা হলে ভারত তার যোগ্য জবাব দেবে। আমাদের ড্রোন আর মিসাইল পাকিস্তানের ঘুম কেড়েছে। এক একটা শব্দ, এক একটা বাক্য বারবার এটাই মনে করিয়ে দিচ্ছে যে আজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশের প্রধানমন্ত্রী কিভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছেন। গোটা আন্তর্জাতিক মানচিত্রে আজ ভারতবর্ষ এমন একটা শক্তি বা সামরিক শক্তি যাই বলুন, আজ দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান যতবারই আমাদের দেশে লাইন অফ কন্ট্রোল ক্রস করুক বা ওপার থেকে গোলাগুলি ছুড়ুক, ভারতের কিন্তু তার মোক্ষম জবাব দেওয়ার শক্তি এসে গেছে। এবং আজ পাঞ্জাবের আদমপুরের জঙ্গি ঘাঁটি থেকে সেই পাকিস্তান সেনার যে পর্দাফাশ করতে হয় সেটাও দেখিয়ে দিলেন যে কিভাবে তারা মিথ্যাচার করছিল, কিভাবে তারা গোটা বিদেশের শক্তির কাছে, অন্যান্য দেশের কাছে দেখানোর চেষ্টা করছিল যে তারা কিভাবে ভারতে হানা দিয়েছে বা ধ্বংস করেছে। আজ কিন্তু সেই প্রমাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছে দেখিয়ে দিয়েছেন। এছাড়াও আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়ালও ঘুরিয়ে একেবারে আমেরিকাকে বার্তা দিয়েছেন যে কাশ্মীর প্রসঙ্গ দ্বিপাক্ষিক ইস্যু, এখানে অন্য কোনো মধ্যস্থতাকারীর কথা ভারত শুনবে না। এটাও আরও একবার ঘুরিয়ে বার্তা দেওয়া। আজকে আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতি, ভারত পাকিস্তান এই যুদ্ধের কী পরিস্থিতি, কী চলছে, পরবর্তীকালে ভারতের কী স্ট্র্যাটেজি হতে পারে, এইসব নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের অতিথিরা, আলাপ করিয়ে দেবো তাদের সঙ্গে। আমার সঙ্গে একদম ডান দিক থেকে রয়েছেন বিজেপির মুখপাত্র সৌমজিৎ ঘোষ। সৌমজিৎ, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র শক্তিদা, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক সুপ্রিয় চ্যাটার্জি। সুপ্রিয়বাবু, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে বাইরে থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপদা, আপনাকে স্বাগত। শুরুতেই আজকে একটা কথা বলতেই হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য গতকাল যেটা বলেছেন, আজ তারই পাল্টা বক্তব্য হয়তো পাকিস্তান থেকে দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু সেখানে খুব স্পষ্টভাবে নরেন্দ্র মোদী সকালবেলা যে বার্তা দিয়েছেন সেটা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। শুনে নেব আজকে প্রধানমন্ত্রী ঠিক কী বলেছেন আদমপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে। শুনে নিন। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাবাহিনীর অকুণ্ঠ প্রশংসা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। দেশের বীর জওয়ানরা কিভাবে পাকিস্তানের যাবতীয় হামলার প্রতিরোধ করে ভারতের মাটি অক্ষত রেখেছে, দেশের জনসাধারণের নিরাপত্তা দিয়েছে, তার বিস্তারিত বিবরণ শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখে। রাত পার হতেই প্রধানমন্ত্রী এবার স্বয়ং উপস্থিত হলেন বায়ুসেনা জওয়ানদের মধ্যে।
পূর্ব কোনো ঘোষণা ছাড়াই পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ঘাঁটিতে উপস্থিত হন নরেন্দ্র মোদী। S-400 এয়ার বেসড সিস্টেম MiG-29 এর সামনে দাঁড়িয়ে কথা বলেন সেনা জওয়ানদের সঙ্গে। ভারত মাতা কি জয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সেনা ঘাঁটি। भारत माता की, भारत माता की, भारत माता की, এরপর এক্স হ্যান্ডেলে জওয়ানদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন নরেন্দ্র মোদী। তিনি লেখেন, মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিলাম। আমাদের বীর জওয়ানদের সঙ্গে দেখা করলাম। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। आतंक के विरुद्ध भारत की लक्ष्मण रेखा अब एकदम स्पष्ट है। अब फिर कोई टेरर अटैक हुआ तो भारत जवाब देगा, पक्का जवाब देगा। ये हमने सर्जिकल स्ट्राइक के समय देखा है, एयर स्ट्राइक के समय देखा है, और अब तो ऑपरेशन सिंदूर भारत का न्यू नॉर्मल है। और जैसा मैंने कल भी कहा, भारत ने अब 3 सूत्र तय कर दिए हैं। पहला, भारत पर आतंकी हमला हुआ, हम अपने तरीके से, अपनी शर्तों पर, अपने समय पर जवाब देंगे। আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তানের সেনা। S-400 প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সে হামলা রুখে দেয় জওয়ানরা। পাঞ্জাবের আরও কয়েকটি বায়ুসেনা ঘাঁটিতেও হামলা রুখে দেয় বায়ুসেনা। অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরে সেনাবাহিনীর মনোবল এবং আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। আগামী দিনে কঠিন পরিস্থিতি সামলাতে সহায় হবে। নিউজ টাইম। আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে যখন তিনি ভাষণ দিচ্ছেন, তার পিছনের ছবি দুটো শুধু লক্ষ্য রাখবেন। এটা কিন্তু একেবারেই সিম্বলিক। একদিকে S-400 আর একদিকে MiG-21। কিভাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন একের পর এক ধ্বংস করে দিয়েছে S-400, রাশিয়ার আনা এই অস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম, আর একদিকে MiG-29, যেটা দিয়ে একের পর এক এয়ার স্ট্রাইক করা হয়েছিল পাকিস্তানকে। এটাই বোধহয় পাকিস্তানকে দেওয়া প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। আমি এই প্রথম প্রশ্নটা রাখবো আমাদের সঙ্গে যিনি যোগ দিয়েছেন, বায়ুসেনা আধিকারিক, প্রাক্তন বায়ুসেনা আধিকারিক সুপ্রিয়বাবু, কাজী সুপ্রিয় চ্যাটার্জি। সুপ্রিয়বাবু, হঠাৎ করে এই সিজ ফায়ার ঘোষণা করা, সিজ ফায়ার ভঙ্গ করলো পাকিস্তান, তারপরে ইন্ডিয়া আবার পাল্টা রিটালিয়েট করলো, এটা নিয়ে কিন্তু একটা সমালোচনা হয়েছিল। কিন্তু যারা অ্যাকচুয়ালি সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত বা যারা জানেন বা কীভাবে স্ট্র্যাটেজি তৈরি হয়, কোন সময় কোথায় কিভাবে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে হয়, কোথায় তাদের ডিফেন্স সিস্টেমে আঘাত করলে সেই দেশ ক্রমাগত তাদের মেরুদণ্ড ভেঙে যায়, ভারত কিন্তু সেই কাজটাই করেছে। 10 তারিখে যখন তাদের 11টা এয়ার বেসে ভারত আঘাত হানলো, তখনই সেটা বোধহয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে পাকিস্তান এখন এই মুহূর্তে আর সেই আগের মতন সেই রোষ দেখাতে পারবে না। যে কারণেই তারা আমেরিকার দ্বারস্থ হয়েছে এবং তার মাধ্যমে হয়তো চেষ্টা করেছে আপাতত সংঘর্ষ বিরতি বা সিজ ফায়ার করতে। কিন্তু ভারত আমার মনে হয় সঠিক সময়ে সঠিকভাবে সেই সিদ্ধান্তটাই নিয়েছে যে এই মুহূর্তে কিছুটা দেখা হোক, তারপরে হয়তো আবার হবে। কারণ বারবার বলা হচ্ছে অপারেশন সিন্দুর ইজ গোয়িং অন, শেষ হয়নি। আপনি কিভাবে দেখছেন ভারতের এই রণকৌশল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত? দেখুন, আজকের ফার্স্ট প্রধানমন্ত্রী যেটা করলেন, যেটা আদমপুর এয়ারবেসে উনি ভিজিট করলেন, সেই এয়ারবেসের ভিজিট করাটা একটা সিম্বলিক না, এটা সারা পৃথিবীকে দেখানো যে পাকিস্তানের মিথ্যাচার এবং পাকিস্তানের মিথ্যে রটনাকে উনি প্রমাণ করে দেখালেন যে সেই আদমপুর এয়ারবেস যেটা পাকিস্তান ক্লেম করেছিল যে ওরা ধ্বংস করে দিয়েছে, আদৌ সেই আদমপুর এয়ারবেসের একটা আমাদের মাটিও খসেনি, একটা ইটও খসেনি। এইটা একটা বেসিক্যালি উনি প্রমাণ দিলেন। এবং অপারেশন সিন্দুর যখনই উনি শুরু করেন, তার আগে উনি ডিপ্লোম্যাটিক যেসব স্টেপসগুলো নিয়েছিলেন, সেই স্টেপগুলোতে পাকিস্তানকে অর্ধেক পঙ্গু করে দিয়েছেন। এবং অপারেশন সিন্দুরের যে পেনিট্রেশন,
এবং যেভাবে আমরা যেসব স্ট্র্যাটেজিক্যালি এবং সিভিলিয়ান যারা নিরীহ মানুষ তাদের বাঁচিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স যেভাবে কাজ করেছে, সেই কাজটা অতুলনীয় কাজ, সারা বিশ্ব দেখেছে। যেভাবে ওরা এয়ারশিল্ড করতে চেয়েছিল সিভিলিয়ান এয়ারক্রাফট দিয়ে, সেখান থেকেও আমাদের মিসাইলকে আমরা ডাইভার্ট করে, এবং আমাদের এয়ারক্রাফট যেসব মিসাইল ক্যারি করে সেই সব এয়ারক্রাফট মিসাইলগুলোকে ডাইভার্ট করে আমরা সিভিলিয়ান পপুলেশনের উপর কোনো আঘাত করিনি। এখনো আমরা রিস্ট্রেন্ট, আমরা সংযম, আমরা সব রকম ভাবে কোনো যেন সাধারণ মানুষের না ক্ষতি হয় সেই চেষ্টাটা আমরা সবসময় করছি। উই আর এ রেসপন্সিবল নেশন। ভারত একটা রেসপন্সিবল নেশন, এবং পৃথিবীর মধ্যে স্ট্র্যাটেজিক্যালি আমরা যে ধরনের দায়িত্ব পালন করছি সারা পৃথিবীর চোখ খুলে যাবে এখানে। বেশ বেশ, সুপ্রিয়বাবু, শুনলাম আপনার বক্তব্য। আমি এরপরে আসবো প্রদীপদার কাছে। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে, সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বক্তব্য রেখেছেন, তারপরে আজ দুপুরবেলায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়ালও খুব স্পষ্টভাবে গোটা বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে একটা বার্তা দিয়েছেন যে কয়েকদিন আগে বা দুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথা বারবার বলার চেষ্টা করছিলেন যে কাশ্মীর ইস্যুতে বা কাশ্মীর ইস্যু সমাধান করার জন্য তিনি দুই দেশের সাথে কথা বলবেন, কিন্তু ভারতের ঘোষিত নীতি রয়েছে যে কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় কোনো মধ্যস্থতাকারীর সঙ্গে কোনো কথা বলবেন না। আজকে সেই কথাই খুব স্পষ্টভাবে রণদীপ জয়সওয়াল বলে দিয়েছেন যে ভারত পাকিস্তানের মধ্যে এটা দ্বিপাক্ষিক ইস্যু, এখানে অন্য কোনো দেশের মধ্যস্থতা বা নাক গলানো কোনো রকমভাবেই আমরা বরদাস্ত করব না। তার আগে শুনে নেব বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল কি বলেছেন। Any issues pertaining to the Union territory of Jammu and Kashmir have to be addressed by India and Pakistan bilaterally. That stated policy has not changed. As you are aware, the outstanding matter is the vacation of illegally occupied Indian territory by Pakistan. The request for this call was received by MEA from the Pakistani High Commission at 12:37 hours. The Pakistani side had initial difficulties. আমরা শুনলাম রণদীপ জয়সওয়ালের বক্তব্য। আমি প্রদীপদার কাছে সরাসরি, প্রদীপদা, পাকিস্তান না জঙ্গি স্থান আমি জানি না, এই মুহূর্তে পাকিস্তানকে এটা বললেও হয়তো অত্যুক্তি করা হবে না, কারণ একের পর এক সন্ত্রাসকে মদদ দেওয়া এবং নিজেদের দেশে বা পিওকেতে একের পর এক জঙ্গি ঘাঁটি তৈরি করা এবং সেই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আমাদের দেশে পাঠিয়ে সন্ত্রাসমূলক নাশকতামূলক কাজ করা, এ আর নতুন কিছু নয়। ভারত কিন্তু এবার গোটা বিশ্বের সামনে দেখিয়ে দিয়েছে পাকিস্তান সন্ত্রাসকে মদদ দেয় আর আজাদি কাশ্মীরের নামে আমাদের দেশে নাশকতা করে। আমেরিকা মধ্যস্থতা করতে চাইছে, আমার মনে হয় কোথাও এটা একটা বিজনেসের ইস্যু হতে পারে, যেটা বারবার বলার চেষ্টা করছিল ট্রাম্প, কিন্তু ভারত যেটা ভালোভাবে নিচ্ছে না গোটা বিষয়টা, সেটা গতকাল দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আর বিদেশ মন্ত্রকও বলে দিয়েছেন। কিভাবে দেখছেন গোটা বিষয়টা প্রদীপদা? ব্যাপারটা হচ্ছে যে ভারতকে তার অবস্থান আরো সুস্পষ্ট করতে হবে তার আগামী দিনের পদক্ষেপগুলোর মাধ্যমে। মানে এখন একটা সিচুয়েশন এমন হয়েছে যে পুরো দেশবাসী এবং সেনাবাহিনী, মানে এয়ার, ল্যান্ড এবং নেভি, এরা প্রত্যেকেই কিন্তু সরকারের পাশে ছিল, এই কদিন এখনো আছে, কিন্তু প্রত্যাশাটা অনেক বেশি। প্রত্যাশাটা এই মুহূর্তে সেটা হচ্ছে যে পাকিস্তানে যে ডিফেন্সের ঘাঁটিগুলো ছিল, মানে ইন্ডিয়ান আর্মি থেকে বলা হয়েছিল পেহেলগাম অ্যাটাকের পরে যে মোটামুটি 42টা মতো এইরকম চিহ্নিত তারা করতে পেরেছেন, তার মধ্যে 9টাকে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে এবং এলওসির পাশে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু আমাদের যে ব্যাপার সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বা তার বিদেশ সচিব যা বলছেন ঠিক আছে, কিন্তু এই যে কথা যে और एक बार টেররিস্ট অ্যাটাক হোগা, মানে আর একবার সন্ত্রাসবাদী হামলা হলে একদম শেষ করে নেব, এই জায়গাটা একটু বদলাতে হবে। তার কারণ এই জায়গাটা আমরা আর কোনো মতেই চাইবো না যে কোনো নিরীহ প্রাণ আমাদের সন্ত্রাসবাদী হামলা পাকিস্তান থেকে স্পন্সর করে এখানে হচ্ছে সেটার জন্য আমরা অপেক্ষা করব। মার্কিন যুক্তরাষ্ট্রে 2001 সালে টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার উপরে একটা প্রশ্ন এসে গেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এত পরাক্রমী তাও হামলা হলো। 2001-এর পরে সে তার ইন্টারনাল সিকিউরিটি এত জোরদার করেছে যে এখনো অবধি তারপরে কিন্তু বড় সেরকম কোনো ঘটনার কথা আমরা শুনি।
তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাবোটাবাদে গিয়ে ড্রোন দিয়ে লাদেনকেও মেরেছেন। তো ফলে আজকে ভারতবর্ষকে শুধুমাত্র বক্তব্যে নয়, তার পদক্ষেপের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে আমেরিকার অঙ্গুলি হেলনে ভারত চলে না। এই যে আজকে সকাল থেকে যে কাজটা হচ্ছে, অর্থাৎ জঙ্গিদের ভারতীয় টেরিটরিতে যেরকম খুঁজে বের করে তাদেরকে নিশ্চিহ্ন করার কাজ, সেরকমটা পাকিস্তানের মধ্যেও যেহেতু আমরা প্রিসাইজ টার্গেট করতে পারছি, কোনো সিভিলিয়ান হতাহত হচ্ছে না, কিন্তু জঙ্গিদের ডেরাগুলোকে আমরা ধ্বংস করছি। এই কাজটা চালিয়ে যেতে হবে নিরন্তরভাবে। পরবর্তী জঙ্গি হানার আশঙ্কার অপেক্ষা বা তারপরে আপনি বলছেন আরো বেশি আক্রমণাত্মক হতে হবে আমাদের দেশের সামরিক বাহিনীকে বা দেশের প্রধানমন্ত্রীকে। যে কাজটা শুরু হয়েছিল সেটা অসমাপ্ত হয়ে রয়েছে বলে মনে হয়। প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে অপারেশনটা কমপ্লিট হয়নি, সেই অপারেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। কারণ এই যদি একটা টাইম দেয়া হয় পাকিস্তানকে বা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে, তারা কিন্তু আবার নিজেদের মধ্যে, কারণ পাকিস্তানকে বিশ্বাস করা খুব মুশকিল প্রদীপ, আপনি এটাই বলতে যাচ্ছেন। পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত কম, কারণ তারা নিজেই বলে সিজ ফায়ার করবো, তারাই সেই সিজ ফায়ার ভঙ্গ করে। ইভেন গতকাল রাতেও জম্মু সাম্বা আমরা শুনেছি বেশ কিছু গোলাগুলি চলেছে, কিছু ড্রোন দেখা গেছে। অর্থাৎ আপনি বলছেন যে পাকিস্তানের উপর ভরসা না করে যতটা কম সময়ে পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটিগুলো বা যেখানে যেখানে তারা এই সন্ত্রাসবাদীদের রাখে সেইগুলোকে ধ্বংস করা। অবশ্যই প্রদীপ, আমি আবার আসবো আপনার কাছে। হ্যাঁ বলুন। আপনার অ্যাড করবো সুপ্রিয়দা, একটা মিনিট নিচ্ছি। সেটা হচ্ছে যে দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যখন প্রধানমন্ত্রী মোদী দেখা করতে গেছিলেন কয়েক মাস আগে, তখন উনি বলেছিলেন যে বাংলাদেশে যা ঝামেলা হচ্ছে, প্রাইম মিনিস্টার ইউ টেক কেয়ার, আপনি দেখে নিন। তাহলে আজকে পাকিস্তানে যখন জঙ্গি সমস্যা হচ্ছে, তখন উনি কেন এই মধ্যস্থতা করতে গেলেন, যখন কিন্তু কোনো ধরনের, বোঝাই যাচ্ছে যে পাকিস্তান কোনো ধরনের আক্রমণ সেটা ভারতের কাছে ভারতের কিছুই হবে না, ভারতের ডিফেন্স এত শক্তিশালী। কিন্তু ভারত যে কাজটা করছিল সেটা শুধু ভারতের না, সারা বিশ্বের জন্য এটা উপকারী কাজ ভারত করছিল, যে টার্গেট করে ওই ঘাঁটিগুলোকে ভেঙে দেওয়া। এতটা অপরচুনিটি ট্রাম্পকে না দেওয়াই উচিত ছিল, আপনি এটাই বলতে চাইছেন যে অন্তত আমাদের দেশে এসে আমাদের বিষয় নিয়ে কথা না বললেও হয়তো ভালো হতো। মার্কিন যুক্তরাষ্ট্রকেও শিক্ষা দেওয়া উচিত যে ভারত সত্যিকারের একটা অটোনমাস স্বকীয় জাতি রাষ্ট্র। বেশ প্রদীপ, দেখেন এটা কিন্তু গতকাল প্রধানমন্ত্রী তার ভাষণের মাধ্যমে বুঝিয়েছেন। আজকে বিদেশ মন্ত্রকের যে বক্তব্য, মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনিও ঠিক স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে দ্বিপাক্ষিক ইস্যু, এখানে অন্য কোনো দেশ মধ্যস্থতা করতে আসলে আমরা কথা বলবো না। বেশ, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো। আমাদের সঙ্গে যারা রাজনৈতিক প্রতিনিধি রয়েছেন, কেন এই সিজফায়ার ঘোষণা এবং ট্রাম্পের মধ্যস্থতা এইসব নিয়ে সমালোচনা হচ্ছে, কেন প্রশ্ন আসছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফিরে আসবো ছোট্ট একটা বিরতি পর। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি চলে যাবো শক্তিদার কাছে। শক্তিদা, আপনাদের দল বারবার এই সিদ্ধান্তকে নিয়ে সমালোচনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন, ট্রাম্পের সঙ্গে কথা বলে কেন ভারতবর্ষ থেকে ঘোষণা হওয়ার আগে ট্রাম্প টুইট করে দিচ্ছেন। যদিও এটা গোটা বিষয়টা আপনারা বলেছেন যে সর্বদল বৈঠক হোক বা বিশেষ অধিবেশন হোক পার্লামেন্টের, সত্যি কি এই সময় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে সমালোচনা করার মতন জায়গা আছে? অনেকেই অবশ্যই মুহূর্তে ইন্দিরা গান্ধীর কথাও বলছেন, আপনাদের দলের প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু তবুও মনে হয় যে এই সিচুয়েশানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন এবং গতকাল দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেটা কিন্তু খুব পরিষ্কার। আমেরিকা কি বলছে সেটা আমাদের কাছে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ নয়। দেখো সুপ্রিয়, তুমি প্রথমেই বললে যে কংগ্রেস সমালোচনা করছে। সমালোচনা কখনো করেনি। 28শে এপ্রিল 2025 রাহুল গান্ধী পার্লামেন্টের লোয়ার হাউসের নেতা, খার্গে আপার হাউসের নেতা, দুজনে লিখিতভাবে চিঠি দিয়েছেন যে ওয়েন দ্য কান্ট্রি ইজ অ্যাট স্টেক, দেশ যখন বিপদের সম্মুখীন, টু শো অল ওভার দ্য ইউনিভার্স দ্যাট উই আর। আপনাদের নেতা জয়রাম রমেশ আপনাদের নেতা নয়? বলতে দাও, বাকি নেতারা নয় যারা সমালোচনা করছে, তাহলে আপনি বলছেন সমালোচনা করছেন না। আমাকে বলতে দাও যে আমি তো মানছি আপনারা সবাই ছিলেন, সব সর্বদল বৈঠকে বলেছেন। বিপন্ন, আমাদের কাছে দেশ বড়, আমাদের কাছে দল বড় নয়। আমরা কেন 1962 সালে অটল বিহারী, যখন পণ্ডিত জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার, অটল বিহারী বাজপেয়ী চাননি যে তাকে একটা সেশন ডেকে যুদ্ধের সময় ঘোষণা করতে? অন্যায়টা কি আছে? তাকে তো বলাই না। আর যেটা ট্রাম্প বলছে, ট্রাম্প তো সবসময় দেখাতে চাইছেন
যে ওনার মধ্যস্থতায় এই ভারত পাকিস্তান দুটো নিউক্লিয়ার শক্তিধর দেশ তারা যুদ্ধটা বন্ধ করলো। ব্যাপারটা আদৌ তা নয়। এবং তুমি যেটা বললে যে আজকে পাঞ্জাবে আদামপুরে বায়ুসেনা যেটা পাকিস্তান অপপ্রচার করছিল যে গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে, সিম্বলিক সেখানে S-400 এবং MiG-29 দুটোকে রেখে এটাই মোদি প্রমাণ করলেন যে উই আর রেডি। আমার একটা কথা খুব পরিষ্কার, যে আমার নির্দিষ্ট ভূখণ্ড, আমার জল স্থল অন্তরিক্ষ, আমাদের কাছে পাকিস্তান কিচ্ছু না। পাকিস্তান চিরকাল সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাসবাদ জন্ম দেয়। আমরা বারবার করে যখন বলতাম যে আমাদের কাশ্মীরের কিছুটা অংশ পাকিস্তান দখল করে রেখেছে, আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে যে ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে, গতকাল প্রধানমন্ত্রী প্রথম বিবৃতি দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে, আমরা সেটাকে ওয়েলকাম করি। আমি একটাই কথা বলতে চাই, আবার আক্রমণ হলে, আবার গণ্ডগোল হলে আমরা এইটাই বলতে চাই যে পরিষ্কারভাবে যে একবারে শিক্ষা দেব, যে শিক্ষা দিয়ে আবার পাকিস্তান কখনো কোনো দিন ভারতবর্ষের ওপর সন্ত্রাসবাদ করতে। এটাও তো বুঝতে হবে, আজকে যদি যুদ্ধ হয়, আমরা চাই না, যুদ্ধ করতে গিয়ে যদি ক্ষতি হয়, পাকিস্তানকে ধ্বংস হবে, কিন্তু ভারতেরও তো অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে তো সেই ক্ষয়ক্ষতি আমাদের উপরে এসে পড়তে পারে। যুদ্ধ যেমন চায় না, তেমনি সন্ত্রাসও মানুষ চায় না। তার জবাব তো ভারত দিয়ে দিয়েছে। না, জবাব দিয়েছে মানে কি, বেটার লেট দ্যান নেভার। আমার কথা হচ্ছে যে আবার যদি তাকায়, ওয়াই আবার এমন শিক্ষা দেব যে শিক্ষার দিকে আজকে S-400 আমরা তো সিভিলিয়ানকে মারছি না, আমরা MiG-29 কয়েক হাজার কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। আমরা তো দেখেছি পাকিস্তানের 11টা এয়ারবেসকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমার কথা হচ্ছে 100-র উপর জঙ্গি মারা গেছে। 13 বছর তো ক্ষমতায়, অবভিয়াসলি পার্লামেন্টে বিশেষ অধিবেশনে এই বিষয় নিয়ে হয়তো অবশ্যই হয়তো বলবে। ডেফিনেটলি যখন একটা when the situation will be normal আমরা নিশ্চয়ই বলবো। বেশ আমি সঞ্জিতবাবুর কাছে, সঞ্জিতবাবু একটা অভিযোগ আছে যে দুবার সর্বদল বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির ছিলেন না, তিনি অন্য কোনো প্রোগ্রামে নিজেকে ব্যস্ত রেখেছেন, এটা কিন্তু বিরোধীদের অভিযোগ। আর বারবার বলছেন যে কেন কি কথা হলো আমেরিকার সঙ্গে সেটা বাকি দলকেও জানা, বিরোধী দলকেও জানা উচিত, জানানো উচিত। এটা কি সেই সময় বলে মনে হয়? দেখুন, প্রথমে যে কথাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি যেমন কথা বলেন তেমন কাজ করেন। এবং আজকে সিঁদুরের ভয়েতে পাকিস্তানে পাকিস্তান, গোটা পাকিস্তানটা থরহরিকম্প, সেই ওপরে তারা যখন পারছে না তখন তারা নিজেরা বলে যে সিজফায়ারের জন্য, এবং তারা আবেদন করে তার জন্য ভারতবর্ষ হচ্ছে একটু সংবেদনশীল এবং তাদের কথা সেই জায়গাটাতে মান্যতা দিয়েছে। এবং তারপরে বলুন, আজকে জঙ্গি ঘাঁটিগুলোকে একের পর এক দুর্মূল করে দিয়েছে। তারপরেও কারা যদি প্রশ্ন তোলে তাহলে তাদের কথা এক কথায় বলতে হবে, নাচতে না জানলে উঠোন ব্যাখা, যতই চিৎকার করুক না কেন সঙ্গে কাউকে নেই পাবে না, পুরো সঙ্গটাই হবে ফাঁকা। তো সেই জায়গা থেকে কংগ্রেস কি বলছে না বলছে সেটা নয়, 140 কোটি ভারতীয়কে একা নেতৃত্ব দিয়ে গেছেন এবং নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে যে নাস্তানাবুদ করেছে, সেইখান থেকে আমাদের ভাবতে হবে এখন কোনো রকম অন্য কোনো কথা না, দেশের কথা ভাবতে হবে। দেশের জন্য এই লড়াইটা ছিল, কারণ 26 জনকে যেভাবে হত্যা করেছিল, নরেন্দ্র দামোদর দাস মোদিজি কথা দিয়েছিলেন যে আমরা তার বদলা নেব এবং জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেব, এবং তিনি তার কথা রেখেছেন। আর আমরা আমাদের দেশের সেনার জন্য গর্বিত এবং তাদের শক্তির জন্যও আমরা গর্বিত। তারাই তো লড়াই করেছে, আমরা তো তাদেরকে সামনে রেখেই তো এগিয়েছি, তো তাদের জন্য এটা। আর একটা জিনিস যেটা বলবো, কংগ্রেসের দাদা যে কথা বলছিলেন, ইন্দিরা গান্ধী যে যুদ্ধ করেছিলেন তার জন্য 9 মাস সময় নিয়েছেন, আর ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি 13 দিনেই খেলা শেষ করে দিয়েছেন। তো এটাই হচ্ছে তফাৎ। না 71 এর সময় একটা আলাদা
পরিস্থিতি ছিল, আর 2025-এ দাঁড়িয়েও কিন্তু আমরা একটা অন্য সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। পাকিস্তানকে একের পর এক গত 22 এপ্রিলে পেহেলগাঁওয়ের ঘটনার পর অবভিয়াসলি 15 দিনের মাথায় ভারত এতদিন তো বলতে মাত্র 25 মিনিটের মধ্যে 9টা জঙ্গিকে ধ্বংস করে। বেশ বেশ বেশ, আমি আসবো ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি, ফিরে এসে দেবব্রতদার উত্তর নেব, ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর হাতে খুব সময় কম, মাঝে মাঝে অনেকগুলো বিজ্ঞাপন বিরতি দিয়েছি, সরাসরি দেবব্রতর কাছে যাবো। দেবব্রতদা, আপনাদের দলের তরফ থেকে কি বক্তব্য? এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমরা সন্ত্রাস নিয়ে কোনো কথা বলবো না, আমরা যদি কথা বলি পিওকে নিয়ে কথা বলবো, সন্ত্রাস নিয়ে কথা বলবো, কিন্তু কাশ্মীর নিয়ে কোনো কথা আমরা অন্য কোনো মধ্যস্থতায় দেশের সাথে কথা বলবো না। কীভাবে দেখছেন ওটা বিষয়টা? দেখুন, দেশ আক্রান্ত হয় না, আর দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য রাষ্ট্রের কারো দ্বারা অসম্মানিত হয়, সেটা আমাদের দেশের লজ্জা এবং 140 কোটি মানুষের প্রত্যেকের লজ্জা। তাই এখানে আমরা তো কোনো এখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে আসিনি বা কোনো ধর্মীয় কারো জাতি ধর্ম ইত্যাদি প্রতিনিধিত্ব করতে আসিনি, আমরা 140 কোটি ভারতীয় একদম ঠিক দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক, তিনি চাওয়ালা হতে পারেন, অটোওয়ালা হতে পারেন, ট্যাক্সিওয়ালা হতে পারেন, যদি সমালোচনা করার থাকে আমরা করব, কিন্তু বৈদেশিক কোনো শক্তি তাকে যদি নিয়ন্ত্রণ করা হয়, সেটা আমাদের 140 কোটির লজ্জা এবং আমাদের কাছে মানসিকভাবে সেটা আঘাতপ্রাপ্ত। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখলাম মাননীয় নরেন্দ্র মোদী গতকাল যে বক্তব্য রাখলেন, নিশ্চয়ই জাতির উদ্দেশ্যে রেখেছেন এবং আন্তর্জাতিক একটা বক্তব্য রাখার চেষ্টা করেছেন, তাতে হয়তো প্রচুর ভিউজ হয়েছে, কিন্তু মানে ভারতীয়রা নিউজ চাই, যে নিউজটা আমরা চাই, উনি যে আশ্বাস আমাদের দিয়েছিলেন আতঙ্কবাদ শেষ করবেন। আতঙ্ক হচ্ছে দেশ যখন আক্রান্ত হয়েছে, এই যে মাসুদ আজহার আমরা পাইনি, শেখ সাজ্জাদ টিআরএফের যিনি প্রধান তাকে আমরা পাইনি, আমাদের যে পূর্ণম বলে হাফিজ সঈদ তাকে আমরা পাইনি, এই যে পূর্ণম বলে যিনি আমাদের বিএসএফ আটক আছে তাকে আমরা ফেরত আনতে পারিনি। আমরা এই দাবিগুলো তো করতে পারি। দেখুন, আমাদের সেনাবাহিনীকে কেউ দুর্বল ভাববে না, সেই ভাঙাচোরা MiG-29 নিয়ে অভিনন্দন F-16কে মেরে চলে এসেছিল, আর ওই টেকনোলজির সময় আমাদের মিসেস গান্ধী ওই সময় দেখুন যা দেখেছি না, 71 তো আছে, তার আগে 62-তে আমরা চীনের কাছে একটা মার খেয়েছিলাম, তারপরও আমরা কি 71-এ কিন্তু ওই যে প্যাটেং ট্যাঙ্ক দেখাতো না, প্যাটেং ট্যাঙ্কে আমরা যে কিভাবে উড়িয়ে দিয়েছিলাম তার প্রমাণ আমাদের বেশি দূর না, এখানে ইস্টার্ন কমান্ডে একটা রাখা আছে। হ্যাঁ, ছোটবেলায় আমরা দেখতাম, আমরাও আশা করেছিলাম একটা অ্যাটলিস্ট একটা ওই F-16 বড় বড় কথা বলে না। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য যেমন দেশবাসীর উদ্দেশ্য হচ্ছে, বাকি রাজনৈতিক দল যারা বিরোধী দল হিসেবে তাদেরকেও বলা উচিত, এটাই বলতে চাইছি, তো আরো বেশি আক্রমণাত্মক হওয়া উচিত, যে যত বড় বড় জঙ্গি আছে তাদেরকে ধরা উচিত। দেখুন, শিষ্টের পালন, দেখুন দুষ্টের দমন শিষ্টের পালন, যুদ্ধ 9/11-এর পর লাদেনকে মারতে কিন্তু 12 বছর সময় লেগেছিল। নিশ্চয়ই লেগেছিল, সময় লাগবে, অপেক্ষা করতে হবে, এই ভরসা নিয়ে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম, এই আশ্বাস তো আমরা রাখতে পারি। দেশের কাছে জবাব তো দিয়েছেন, বেশ ছোট করে। হ্যাঁ, খালি মানে দেবব্রতদার একটা কথা খালি বলবো যে আজকের দিনে চাওয়ালা বলা যে কথাটা উনি বললেন, যে চাওয়ালা হয়েও কিন্তু ভারতীয় জনতা পার্টি বলে তাই প্রধানমন্ত্রী হতে পারে। আর এখন যদি বলি আমি হাওয়াই চটিওয়ালা, তাহলে হাওয়াই চটি এটা নয়, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা সমালোচনা করব, কিন্তু দেখুন অবশ্যই করব, গর্ববোধ করতে হবে যে এটাই গণতন্ত্র। আমরা পাকিস্তানের মতন এত যে আগে ভয় পেত তাকে কাঁপিয়ে দিচ্ছি, কাঁপুনি ঝাঁকুনি দিয়ে দিচ্ছি। প্রদীপদা কিছু বলবে? প্রদীপদা, প্রশ্ন হচ্ছে দুটো, যে সন্ত্রাসবাদী হামলা আমরা দেখছি কবে থেকে, 99 দেখেছি, কার্গিল দেখলাম, 2001 দেখেছি, পার্লামেন্ট হামলা দেখেছি, 2008-এ 6-এ দেখেছি, তারপরে 16, 19, এইবারে 25। তা 19-এ আমরা সার্জিক্যাল স্ট্রাইক করলাম, সার্জিক্যাল স্ট্রাইক করার পরে আমরা বললাম যে কেঁপে গেছে পাকিস্তান, আর কিছু হবে না। তারপরে ইউনিয়ন টেরিটরি হয়ে গেল জম্মু কাশ্মীর, 370 লোক পেয়ে গেল, কেন্দ্রীয় আরো কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ওখানে অনেকটা ক্ষমতা পেল। তারপরে প্রধানমন্ত্রী বললেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে, যে 10-12 জনের স্কেচ প্রকাশিত হয়েছে, তাদেরকে পাতাল থেকেও খুঁজে বার করা হবে। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে উনি যে আশ্বাসগুলো দিচ্ছেন বা যেগুলো করতে চাইছেন, আমি চাই, আমার বিশ্বাস ভারতীয় রাষ্ট্রের সেটাই লক্ষ্য, কিন্তু এই লক্ষ্যটা কোথাও গিয়ে থেমে যাচ্ছে। এই থামাটা কেন? থামার পিছনে কোনো কারণ আছে প্রদীপ, আপনার কি মনে হয়?
সুপ্রিয়দা একটা কথা, যে মার্কিন যুক্তরাষ্ট্র যেদিনকে এই বিবৃতি দিল যে আমার সহায়তায় ওনারা দুই রাষ্ট্র থেমে গেলেন, তৎক্ষণাৎ কেন পাল্টা বিবৃতি এলো না যে না এটা আমি পাকিস্তানের মানে কথা বলার পর জন্য আমার এটা উদারতা, যে আমি মানবিকতা, যে আমি যুদ্ধটা বন্ধ করলাম বা আরো কিছু এগোলাম না, তৎক্ষণাৎ কেন এলো? আজকে দুদিন বাদে আমাকে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে ওই ঘাটিতে গিয়ে, মানে যেখানে আমাদের সেনা ঘাটি আজকে পাঞ্জাবে গিয়ে আমাকে বলতে হচ্ছে কেন, এবং এটা বলতে হচ্ছে যে আবার হবে কেন? আমার এতটা দেখুন, একটা ড্রোনকে ফরেন ডিপ্লোমেসিটা নিয়ে একটু বলুন, যুদ্ধ তো শেষ অস্ত্র, কেন আমার নিজের সুরক্ষাটা দেখুন, পাকিস্তান বদলাবে না, তার মানসিকতা বদলাবে না, তারা চাইবে আমাদের উপরে জঙ্গি হামলা বারবার করতে, অশান্ত করতে। আমাদের সুরক্ষা ব্যবস্থাকে আরো সুনিশ্চিত, এই এত সুন্দর এরিয়াল ডিফেন্স আমাদের রয়েছে, অথচ আমরা ড্রোনকে অ্যালাউ করি না, আর সন্ত্রাসবাদীরা এসে দিনের আলো এখানে গুলি করে কোথায় হারিয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, পাচ্ছি না। এ নিয়ে তো কোনো সন্দেহ নেই যে পাকিস্তান বারবার লাইন অফ কন্ট্রোল কে মিসইউজ করে এবং তারা সংঘর্ষ বিরতি মানে না, তারা সাধারণ নাগরিকদের, নিরীহ নাগরিকদের উপর আক্রমণ করে, এবং সবথেকে বেশি সিভিলিয়ান হয়তো ইন্ডিয়াতে মারা গেছে। কিন্তু আমরা যাকে মেরেছি, জঙ্গিদের মেরেছি, জঙ্গি ঘাটিগুলো ধ্বংস করছি, ওদের এয়ারওয়েজ সিস্টেম ধ্বংস করেছি। অবশ্যই আপনি বলতে পারেন প্রদীপদা যে কেন সময় নিল। আমার মনে হয় এটা একটা কূটনৈতিক বিষয়, ডিপ্লোম্যাট বিষয়, এখানে হয়তো আমাদের এখানে বসে বলা ঠিক হবে না, কারণ ভারতের সঙ্গে আমেরিকার কী সম্পর্ক, কিভাবে দু দেশের বিজনেস হয়, কোথায় আমেরিকার সঙ্গে কি কি বিষয় আছে। তবে এটা ঠিক যে পাকিস্তান কোথাও না কোথাও আমেরিকার দ্বারস্থ না হলে হয়তো এই সিদ্ধান্ত নিতে অত তাড়াতাড়ি দ্রুত হতো না, এটা হয়তো আমার মনে হয়েছে। অবশ্যই এই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। ফিরে এসে আমি আবার সুপ্রিয়বাবুর কাছে যাব, আরও টেকনিক্যাল কিছু প্রশ্ন নিয়ে। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এই অপারেশন সিন্দুরের মাঝেই আজকে কিন্তু আরও একটা অপারেশন হয়ে গেছে, অপারেশন কেল্লার। আপনারা যারা নিশ্চয়ই জানেন যে সোপিয়ানে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের ঘন জঙ্গলে আজকে ভারতীয় সেনারা 3 জন জঙ্গিকে নিকেশ করেছে, লস্কর-ই তৈবা, এবং গুলির লড়াই হয়েছে। এবং তার মধ্যেই যে জঙ্গিরা লুকিয়েছিল, অর্থাৎ যে জঙ্গি খোঁজার কাজ চলছে, অর্থাৎ পেহেলগাঁওয়ের 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর যে জঙ্গিদের স্কেচ আমাদের সামনে এসেছিল, তারপর থেকে কিন্তু তাদের খোঁজা শুরু হয়, এবং তারা আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে যারা কাজ করছিলেন তাদেরকেও খোঁজা হচ্ছে। তার মধ্যে এই যে 3 জনকে আজকে মেরেছেন লস্কর-ই তৈবার কমান্ডার, তারা কিন্তু স্থানীয় কাশ্মীরি। এটাও একটা বড় জয় ভারতীয় সেনা, এটাকে বলতেই হবে। কাশ্মীর রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথ অভিযানে আজকে এই 3 জন জঙ্গিকে মেরেছে। অর্থাৎ যে ভারতীয় সেনারা যে তৎপর, ভারতীয় সেনা যে এখনও তন্ন করে খুঁজে বেড়াচ্ছে এই জঙ্গিদের, এটা কিন্তু খুব পরিষ্কার। আমি সুপ্রিয়বাবু এটাই জানতে চাইব যে অবভিয়াসলি যে কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপ্রধান হোক, যখন তিনি কোনো সিদ্ধান্ত নেন বা যখন কোনো দেশ যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়, তখন কারো হয়তো ভালো হয়, আরও কারো হয়তো খারাপ লাগতেই পারে। কিন্তু বর্তমান সিচুয়েশানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের নৌসেনা, আমাদের সামরিক বাহিনী সবাই এতটাই স্ট্রং, এতটাই তৈরি, যে কোনো সময় পাকিস্তানের মতন দেশকে আমাদের গুড়িয়ে দিতে পারে। কিন্তু এই টাইম অফ ফ্র্যাকশন, অত সময়টা, এই সময়টা সব থেকে উল্লেখযোগ্য, এবং সেখানে ধৈর্যেরও একটা ব্যাপার আছে। সেই কারণেই হয়তো মোদি বলছেন আবার যদি জঙ্গি হামলা হয়, অর্থাৎ আপাতত হয়তো স্থগিত, কিন্তু যে কোনো দিন এইটা আরও বড় আকারে যুদ্ধর মতন আকার নিতে পারে বলে আপনার কি মনে হয় সুপ্রিয়বাবু? দেখুন, আমি যতদূর মনে করি অপারেশন সিঁদুর এখন একটা পজ পজিশনে আছে, ইট ইজ জাস্ট পজড। এখন আমরা নিশ্চয়ই আমাদের যারা সামরিক কর্তারা আছে তারা তাদের স্ট্র্যাটেজিকে আরো ভালোভাবে তৈরি করছে। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম একটা ভালো পরীক্ষার সামনাসামনি হলো, তাতে আমরা প্রমাণ করে দেখালাম যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম খুবই সাউন্ড কন্ডিশনে আছে, এবং আমরা যে কোনো সময় যে কোনো রাষ্ট্র বিরোধী শক্তিকে আমরা পরাস্ত করতে পারি। এবং অনেকগুলো জায়গাতেই স্ট্র্যাটেজিক্যালি আমরা পাকিস্তানের অনেক ইন্টেরিয়ার জায়গাতেও অ্যাটাক করেছি, যেগুলো হয়তো প্রেসের সামনে বা ওপেন পাবলিকের সামনে বলা যায় না। সেটা আপনারা এয়ার মার্শাল ভারতের যে এটা ছিল বক্তব্য ছিল তাতেই আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং ইট ইজ জাস্ট এ পজ। আমি এটাই বলবো, আমরা পুরোপুরিভাবে তৈরি আছি এবং আমরা যে কোনো সময় পাকিস্তানকে পুরোপুরিভাবে ঘুরিয়ে দিতে পারি, একদম সক্ষম হয়ে বসে আছে। দেখুন, আমি ছোট করেই বলছি যে যুদ্ধ কেউ চায় না, কিন্তু একটা কথা, পাকিস্তান চিরকাল সন্ত্রাসবাদী জন্মদাতা
এই যে আজকে যে নিরীহ পর্যটকদের মেরে ফেলে দেওয়া হলো ২৬ জনকে, আজকে যেটা বললেন যে আজকেও জঙ্গিদের মারা হয়েছে সোফিয়ানে গিয়ে, এটা সেনাবাহিনীদের উপর আমরা সব সময় স্যালুট জানাই। ভারত মাতৃকাকে রক্ষা করবার জন্য আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই, তারা রাতে রতন্দ প্রহরীর মতো যায়। কিন্তু আমার বক্তব্য একটাই, যে আজকে সব সময় অপারেশন সিন্দুর বা যেটাই হোক, বড় কথা নামকরণটা বড় কথা নয়। বা ভারতবর্ষের মতো একটা দেশের ওপর পাকিস্তান চোখ তুলে ভবিষ্যতে যেন কোনো দিন না তাকাতে পারে, সেই রকম কি বলেছেন দরকার নেই, দরকার হচ্ছে বাস্তবে প্রয়োগ করা। এটাই হচ্ছে ফরেন ডিপ্লোমেসি বলে যে কথাটা আছে, এটা এই ব্যাপারটা একটু ভেবে দেখতে হবে। আমরা এখানে হয়তো বলে গেলাম, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা এই ব্যাপারটা ভালো বুঝবেন। কিন্তু যুদ্ধ হচ্ছে শেষ অপশান, তার আগে যে পদ্ধতিগুলো রয়েছে সেইগুলো অ্যাপ্লাই করা হোক। আগামী দিনে পরেরটা দেখা যাবে, যুদ্ধ করলে কতটা ভালো হবে খারাপ হবে নিশ্চয়ই খুব ভালো হয় না। যারা যুদ্ধে যায় তারা জানে, আমাদের কাছে নিশ্চয়ই জানে ইসরায়েল প্যালেস্টাইন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সামনে আছে, তাদেরকে কিন্তু বাধা দেওয়ার কেউ নেই। বাধা দেওয়ার আছে এখানে ইন্ডিয়া পাকিস্তান হলে এসে বলবে এই তোরা করবি না, তাদের ব্যবসা বন্ধ করে দেবো। তাদের এখানে একটা ছোট উদাহরণ দিয়ে বলি, ট্রাম্প সেকেন্ডবার রাষ্ট্রপতি হওয়ার পর তিনি কিন্তু এসেই বলেছেন আমি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেবো, ইসরায়েল গাজার যুদ্ধ বন্ধ করে দেবো, কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। অর্থাৎ যুদ্ধ বন্ধ হবে না, কেউ শুনছে না। অর্থাৎ বক্তব্য তিনি রাখছেন সেই কথাও কিন্তু ভারত কানে তুলছে না, এটা আমি খুব স্পষ্টভাবে বলছি। সাধারণ মানুষ যাতে তিনি হয়তো মানবতার কথা বলতে যাচ্ছেন, বিশ্ব শান্তির কথা বলতে যাচ্ছেন, কিন্তু ভারতের মতন দেশে না, সার্বভৌমত্ব দেশে না, আমেরিকার মতন প্রেসিডেন্টের কথা কেউ মানে না। সমজিৎ দা দেখুন, এই যেটা হয়েছে এটাকে এক কথায় যাকে বলে ট্রেলার, পিকচার আবি পুরা বাকি। কারণ সিন্দুর অপারেশন চলবে এ কথা প্রধানমন্ত্রী নিজে বলেছেন, এবং বারবার যদি তারা আক্রমণ করে তার যোগ্য জবাব ভারত দেওয়ার জন্য তৈরি। এবং এই জায়গা থেকে পাকিস্তানের মাথা মানে কি বলবো নত হয়ে গেছে বিশ্বের কাছে। যে কথা উনি বলেছিলেন যে বিশ্বের দরবারে পাকিস্তানকে এমন উচিত শিক্ষা দেব যে পাকিস্তানকে সারা বিশ্ব বুঝে যাবে যারা নিশ্চয়ই দেবে ভাই, একদম দেবে। তো এই যে জায়গাটা প্রধানমন্ত্রী কথা বলেন, যা একবার বলুক আর 100 বার বলুক, কথা কিন্তু প্রমাণ করে দিয়েছে। সেনাবাহিনীকে অসম্মান করো না। না দেশের সেনা, আমি তো বলছি দেশের সেনা, আমাদের সেনা, আরে তার জন্য ক্যাবিনেট থাকে, তার জন্য সেনাবাহিনী থাকে, তার জন্য ভারতবর্ষের 140 কোটি মানুষ। পরিস্থিতিতে এখন এই কথা বলার জন্য প্রযোজ্য নয়। এখন যেটা প্রযোজ্য, এখন আমি কি বলছি, আন্তর্জাতিকটা দরকার নেই, আন্তর্জাতিক দরকার নেই, এটা বক্তব্য হতে পারে না। এই যে জায়গাটা, এটা বক্তব্য হতে পারে না। এই সমালোচনা সমালোচনা এইটা বলো মিলিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদিজির পাশে থাকা উচিত। রাজনীতি করার সমজিৎ দা থাকবে, দেশ থাকলে রাজনীতি অবশ্যই থাকবে। দেশের 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি কিন্তু একজন বা কোনো দলের প্রধানমন্ত্রী নন, এটা আমাদের মনে রাখতে হবে। এবং তিনি সবার জন্যই তার দেশবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন এবং আজকেও সেই বক্তব্য বলেছেন। আমরাও চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলছেন আক্ষরিক অর্থে সেটাই হবে, এবং পাকিস্তান যদি আমাদের দিকে চোখ তুকে তাকায় তাহলে তার যোগ্য জবাব আবার হবে। কারণ তার নমুনা আমরা দেখে নিয়েছি, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের ড্রোন, আমাদের হ্যামার বোম, আমাদের স্কাল্প মিসাইল, ক্ষেপণাস্ত্র সমস্ত কিছু দিয়ে পাকিস্তানকে আমরা নাস্তানাবুদ করে দিয়েছি, জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছি। শুধু সময়ের অপেক্ষা, অর্থাৎ সেই ধৈর্য আমাদের গোটা দেশবাসীকে নিতে হবে। তবে আবারও বলছি, কেউ যুদ্ধ চায় না, সবাই শান্তি চায়, শান্তির বার্তাই হোক। কিন্তু আমাদের দেশের ভূখণ্ড, আমাদের দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা যদি নষ্ট করে থাকে এবং সন্ত্রাসদের কারো যদি মদত দেয়, তাহলে সেই দেশকে কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়। এটাই এই মুহূর্তে সবথেকে বড় বক্তব্য। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, আদালত।